বিশেষ করে যে মেন উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে এবং আমাদের রাজ্যে কি চলছে আপনারা মোটামুটি একটা আইডিয়া সবাই নিউজ দেখছেন, কম বেশি বুঝতে পারছেন যে আমাদেরকে কিন্তু সব রকমভাবে পিছিয়ে রাখা হয়েছে এবং শোষণ করা হয়েছে। যদি আপনারা মনে এবার কোশ্চেন জাগবে যে কীভাবে, দেখেন আমাদের সমাজ সংবিধানে কিন্তু এটা আছে যে সকলকে সমান অধিকার দিয়েছে, সকল সম্প্রদায়কে, কিন্তু তারপরেও আজকে যদি মুসলিম সমাজের কথা বলেন দেখবেন যে আমরা শিক্ষাতে কিন্তু সব থেকে পিছিয়ে, এসসি এসটি থেকেও কিন্তু পিছিয়ে আমরা শিক্ষার দিক থেকে। আর আমাদের শিক্ষা হচ্ছে মেন হাতিয়ার, তাই তো? যে কোনো চাকরিতে যদি আপনি কম্পিটিশন দিতে যান তাহলে কি লাগবে? হায়ার এডুকেশন লাগবে। হায়ার এডুকেশনে মুসলিমদের অবস্থা কিন্তু সব থেকে খারাপ। তার মানে কি হলো, আমরা যে কোনো যে চাকরি, সে চাকরিতে আমরা অ্যাপ্লাই করে যে কম্পিটিশন দিব অন্য কারোর সাথে, সে জায়গাটাই আমাদের কিন্তু নষ্ট করে দিয়েছে। মেন হাতিয়ার কিন্তু আমাদের কেড়ে নিয়েছে কারা? সরকারে যারা ছিল তারা। এবার সরকারে কারা ছিল? ভয় কার দেখাচ্ছে সেটা আসছি। সরকারে ছিল কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই পার্টিগুলোর আমলেই তো আমরা বরবাদ হয়েছি। আজকে আমাদের সংখ্যা কত আর আমরা কত পার্সেন্টে চাকরি করছি? মানে আপনি যদি একটু ভেঙে বলি, 100 জনে কম বেশি এশায়ার হওয়ার পরে বোঝা যাবে কত পার্সেন্ট। তবু একটা আইডিয়াতে বলছি 38 থেকে 40%-এর কাছাকাছি, তাই মানে 100 জনে 40 জন। কিন্তু চাকরি করছি কতজন? একটু বেশি করেও যদি বলি 5 থেকে 6%, মানে 100 জনে আমরা সংখ্যায় 38 জন থেকে 40 জন, চাকরি করছি 5 থেকে 6 জন। তাহলে আমাদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে। তো আজকে সমাজে আপনি বলুন যে ছেলে মেয়েদের পড়ার আগ্রহ নেই, বলে পড়ে কি হবে? আমাদের সমাজে চলে তো কথাটা, পড়ে কি হবে? কারণ আমাদেরকে তো বরবাদ করে রেখেছে। আমার ছেলে মেয়েগুলো, আমাদের সমাজের ছেলে মেয়েগুলো পড়বে কোন সাহসে? ভবিষ্যৎ তো অন্ধকার। কারণ এই গ্রামে যদি আমাদের 38%-এর জায়গায় 40%-এর জায়গায় 38-40-এর জায়গায় যদি অন্তত 30 জনের চাকরি করতো, তাহলে কি হতো? এই গ্রামে আরো 5 জন চাকরি পেত, পাশের গ্রামে আরো 5 জন চাকরি পেত। ছেলে মেয়েদের মনে পড়ার বা গার্জেনের পড়ানোর অটোমেটিক উৎসাহ একটা বাড়তো। তার মানে আমাদেরকে বরবাদ করে দিয়েছে এই সরকারগুলো যারা ক্ষমতায় ছিল। কিন্তু আমাদেরকে প্ল্যান মাফিক কি করছে? ওরা বলছে বিজেপি চলে আসবে। আরে বিজেপি তো রাজ্যে ছিলই না কোনোদিন, বরবাদ করেছো তোমরা। আর আমাদেরকে বোকা বানাচ্ছ যে বিজেপি চলে আসবে। তো এই বিজেপির বাহানা দিয়ে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক বানিয়ে রাখা আমাদের সমাজকে, বোকা বানিয়ে রাখা আমাদের সমাজকে, এদেরকে এবার জবাব দিতে হবে আমাদেরকে সব দিক থেকে। আপনি যদি ভাবেন, এবার শোষণের কথায় আসি, মেন হাতিয়ার আমাদের কেড়ে নিয়েছে শিক্ষা। আর আমাদের আয়াতের প্রথম আয়াত ইলম মানে শিক্ষা। ঠিক ঠিক বললাম না? ঠিক বললাম। এবার আপনারা বলুন, চাকরি শিক্ষার দিক থেকে আমরা বরবাদ। আমাদেরকে শোষণ করছে কি? কথার কথা, এই গ্রামের টোটো চালায় অনেকে। টোটো যখন কিনে তখন কিন্তু একবারও বলেনি যে এতগুলো টাকা করে দিতে হবে। হঠাৎ করে কিন্তু বলছে টাকা দিতে হবে। কত? 17 থেকে 18,000। আমি সঠিক বললাম না বেঠিক বললাম বলবেন? প্রথমে তো বলেনি কাউকে, হঠাৎ করে আমাদের সমাজ থেকে গাদা গাদা টাকা কিন্তু লুটে খেলো, বুঝলেন? তারপরে কিভাবে যে আমরা মোটামুটি এখানে যা দেখছি, পাকা বাড়ি কম বেশি সবারই আছে। সে কেরালা খেতে করেন বা ব্যবসা করে করেন, চাষাবাদ করে করেন, যেভাবেই হোক করেন না কেন, একটু রান করেন। তো যেভাবেই হোক না কেন আমরা পাকা বাড়ি করেছি। এই বালি পাথর কত টাকাতে আমরা কিনতাম আর কত টাকাতে কিনছি, ওখান থেকে কত টাকাতে কিনছে আপনারা মোটামুটি জানেন। যেখান থেকে আসতে মেন জায়গা, মিডিলের রাস্তাতে কোন বান্দরগুলো এই লরিগুলো থেকে টাকাগুলো লুটছে এবং সরকারের কাছে যাচ্ছে, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো মিডিলে কিভাবে টাকা লুটে, সেই বালি পাথর ডবলের, ওখানে যে টাকাতে কিনছে তার ডবলের ডবল টাকাতে আমাদেরকেই কিনতে হচ্ছে। তাহলে একটা বাড়ি করতে কত টাকা খরচ হচ্ছে বালি পাথরের? মোটামুটি একটা আইডিয়া আছে। তাহলে কত টাকা লুটেছে? প্রত্যেকটা বাড়ি থেকে কত টাকা লুটেছে এই সরকার? লুট সরকার আমাদের সমাজকে লুটে খাচ্ছে। আর একটা কথা, এই যে চাকরির নামে আমাদের সমাজ থেকে, আমাদের শিক্ষিত ছেলেগুলোর কাছ থেকে লাখ লাখ টাকা লুটেছে। এটা প্রমাণিত, প্রমাণ হয়েছে না হয়নি? এই সরকার লুটের সরকার। এই সরকারকে উখড়ে ফেলতে হবে। এবার আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই লুটের সরকারকে রাখা যাবে না।
ভয় দেখাচ্ছে বিজেপির, কিন্তু আছে এরা, লুটছে এরা, শিক্ষিত ছেলেদের কাছ থেকে লাখ লাখ টাকা চাকরির নামে বরবাদ করেছে এরা। প্রত্যেকটা পরিবার থেকে দিচ্ছে কত? 1000 টাকা, 2000 টাকা ভাতা, ভিক্ষা দিয়ে আমাদের সমাজকে বরবাদ করে দিয়েছে। আজকে আমাদের স্কুল কলেজের অবস্থাগুলো দেখুন, টিচার নেই। মুর্শিদাবাদের মতো জায়গায় ইউনিভার্সিটি নেই। মুসলিম অধ্যুষিত এরিয়াতে শুধু তো মুসলিমরা বাস করছে তা না, হিন্দুরাও তো বাস করছে, হচ্ছে তো। আমাদের ধর্ম কখনো কোনো সম্প্রদায়ের খারাপ চায় না। আমাদের ধর্ম কখনোই আমরা কোনোদিনও চাই না, কোনোদিনও অন্য ধর্মের ব্যাপারে খারাপ কিছু বলি না। আমরা সকলে সংবিধান মেনে একত্রিতভাবে সমাজে থাকতে চাই। কিন্তু কিছু কুলাঙ্গার একে উৎসাহ দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিভাবে? সরকারে আছে উনি, রাজ্যে যদি আমাদের সম্প্রদায়কে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে, আমাদের কোরআন শরীফকে নিয়ে এমন কথা বলেছে, মুখে আনতে পারবো না আমি। ওনার কর্তব্য কি ছিল? এটা তো সংবিধান বিরোধী কথা। কারণ সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সকল মানুষকে নিয়ে, সকল ধর্মকে মানুষ, সকল ধর্মের মানুষ তার নিজের আস্থা অনুযায়ী নিজের ধর্ম মেনে চলতে পারবে, সংবিধান এটা বলছে তো। কিন্তু এনি কি করছে? এত বড় কথা বলার পরে এই বজ্জাতটাকে, এমএলএ হয়েছে তো কি হয়েছে? ও সংবিধান বিরোধী কাজ করেছে, ও বজ্জাত তো বজ্জাত। সংবিধান যে মানবে না, আমাদের ধর্ম নিয়ে এত বড় বড় কথা বলার পরেও ওকে এখনো অ্যারেস্ট করেনি। কিন্তু তৃণমূলের কিছু মুসলিম এমএলএ, মুসলিম নেতাদেরকে সামনে করে দিয়েছে, যে ফেক কেস করাচ্ছে। তারা তুমি সরকারে আছো, তুমি অ্যারেস্ট করাবে তুমি। তৃণমূল নেতারা মানুষকে বোকা বানানোর জন্য আবার কি করছে? ফেক কেস করে দিচ্ছে। কেস করছে সঠিক, কিন্তু এই কেসের তো কোনো মাইনে নাই। সরকারে আছো তুমি, তুমি যদি নেতা হও তাহলে তুমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলো অ্যারেস্ট করতে। এখানে কিন্তু আবার বোকা বানালো আমাদেরকে। এইরকম ভাবে হাজার রকম ভাবে লুটছে, হাজার রকম ভাবে বোকা বানাচ্ছে। আমরা কোনোদিনও আর এই তৃণমূল সরকার বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এদের কথায় আর আসবো না, আমরা বোকাও হব না। তাই আমরা মিম পার্টি হুমায়ুন কবিরের সাথে গঠবন্ধনে একসাথে এগোবো এবং আমরা জিত দেখিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কখনো কোনো রকম ভাবে দেখেন আমাদের সমাজে যারা বর্তমানে এই ছোটখাটো নেতা আছে, এদের তো দোষ নেই। ওপরে যে নেতা আছে সে মানে সিপিএম পার্টির বলেন ওপরের নেতা, কংগ্রেস পার্টির ওপরের নেতা, তৃণমূল পার্টির ওপরের নেতা, যেমন বর্তমানে মমতা আছে। এইসব পার্টিগুলো প্ল্যান মাফিক আমাদের সমাজকে বরবাদ করার জন্য, আমাদের সমাজে কিছু মানুষকে সামনে করে দেয় আমাদের সমাজকে বোকা বানানোর জন্য। আমাদের সমাজে যে নেতা, আমরাই তো এইসব পার্টি করেছি, আমরা জানতাম না, বুঝতাম না, চোখ খোলানোর মতো কেউ ছিল না। যদি কেউ চোখ খোলাতে চেয়েছে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে, যেমন হুমায়ুন বাবুকে করেছে। বুঝতে হবে এগুলো, এদের উপর কোনো রাগঝাল নেই। আপনাদেরকে বলবো, এখন যেহেতু বুঝতে পেরেছেন, আপনারা ওই সব দল ছেড়ে মিম পার্টির ঝান্ডা তলায় আপনারা আসুন, হুমায়ুন কবির এবং মিম পার্টিকে শক্ত করুন। বলুন মিম পার্টি জিন্দাবাদ, মিম পার্টি জিন্দাবাদ, মিম পার্টি জিন্দাবাদ, আসাদুদ্দিন ওয়াইসি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, আসাদুদ্দিন ওয়াইসি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, মিম পার্টি জিন্দাবাদ, আসাদুদ্দিন ওয়াইসি জিন্দাবাদ। এবার আমি কিছু কথা বলবো। আমি এই বিধানসভার বা ব্লক জলঙ্গি ব্লকের সভাপতি।